নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আঙুলের জয়েন্টে ব্যথা, কবজিতে ব্যথা, কনুইতে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিশেষ করে হাঁটুর যন্ত্রণায় তো প্রত্যেকের বাড়িতে বলতে গেলে কেউ না কেউ আক্রান্ত হয়েই আছে। ঠিক এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ব্যথাটা যে কি ব্যথা সেটা যেমন জানবো, এবং এই ব্যথাকে, এই জয়েন্টের ব্যথাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা সারিয়ে তোলা যায়, তাকে নিয়ন্ত্রণে রাখা যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই এরকম জয়েন্টের ব্যথা আপনার বাড়িতে কেউ না কেউ আক্রান্ত হয়ে আছে। তাই আশা করব আজকে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ না করে দেখবেন, সম্পূর্ণ দেখবেন। আর হচ্ছে, যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর আজকে আলোচনা শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিন, সেই সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন। তা এই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, আঙুলের জয়েন্টে ব্যথা, কবজিতে ব্যথা, কনুইতে, হাঁটুতে, গোড়ালিতে, কোমরে, ঘাড়ে, এই যে প্রত্যেকটা আমাদের শরীরে যতগুলো জয়েন্ট আছে, প্রতিটি জয়েন্টে যে ব্যথা হয়, এই ব্যথা অনেক কারণে হয়ে থাকে। তার মধ্যে সেই কারণগুলি যখন সেই জয়েন্টগুলোতে, অর্থাৎ জয়েন্ট কাকে বলা হয় না, দুটো বোনস অর্থাৎ দুটো হাড় যখন একটা জায়গায় মিলিত হয়, তখন সেই জায়গাটাকে বলা হয়ে থাকে জয়েন্ট। যেমন হচ্ছে কনুই, এখানে আছে রেডিয়াস আলনা আছে আর এখানে আছে হিউমেরাস। এই রেডিয়াস আলনা এবং হিউমেরাস মিলে এই জায়গাটা যে জয়েন্ট তৈরি করেছে একে বলা হয় এলবো জয়েন্ট। এরকম প্রতিটি জায়গায়, শরীরে অনেক জায়গাতে এরকম জয়েন্ট আছে। সেই জয়েন্টগুলিতে যখন ইনফ্লামেশন হয়, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি কি, আর্থারাইটিস। তাহলে মেনলি এই আর্থারাইটিস, যাকে বলা হয় জয়েন্টের ব্যথা, এই সমস্যায় আমাদের পরিবারে কেউ না কেউ কিন্তু আক্রান্ত হয়েই থাকি বা হয়ে আছেন এবং ভীষণ কষ্টও পাচ্ছেন। অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, অনেক পেন কিলার খাচ্ছেন, যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ ভালো থাকছেন, আবার জেকে সেই হয়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে আপনাকে নিষ্কৃতি দিতে সাহায্য করবে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ। তো এই আর্থারাইটিস কি তাহলে জানলাম না, জয়েন্টের ইনফ্লামেশনকে বলা হচ্ছে কি আর্থারাইটিস। এই আর্থারাইটিস কে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, অর্থাৎ জয়েন্টের পেইন যদি আপনার রীতিমতো হয়েই থাকে, তাহলে তার কারণকে খুঁজে বার করুন এবং সেই কারণকে খুঁজে বার করে সেই অনুসারে যদি চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু এর থেকে খুব সহজেই উপকৃত হওয়া যায়। এবং এরকম সমস্যায় যদি আপনারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে খুব দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা শুরু করে দিন। কারণ এই আর্থারাইটিস শুধু জয়েন্টগুলোকে প্রভাবিত করে না, এই আর্থারাইটিস জয়েন্টগুলোর সাথে সাথে আপনার স্কিনকে প্রভাবিত করে থাকে, আপনার চোখকে প্রভাবিত করে থাকে, আপনার হার্টকে প্রভাবিত করে থাকে। এরকমভাবে শরীরের বিভিন্ন অঙ্গকে কিন্তু এ প্রভাবিত করে থাকে, অর্থাৎ আরেকটি রোগ তার সঙ্গে জুড়ে নিতে থাকে। তো এই অবস্থা যাতে না যায়, তার আগেই আপনারা এটাকে আটকানোর চেষ্টা করুন, আর তার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া শুরু করে দিন। সাধারণত আর্থারাইটিস হলে শরীরে যে লক্ষণগুলো পাওয়া যায়, তার মধ্যে কমন যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে কি, জয়েন্টগুলোতে প্রচন্ড ব্যথা থাকে, লাল ভাব থাকে, সেই জায়গাটা গরম ভাব থাকে এবং তার সঙ্গে ফোলা ভাব থাকে। এছাড়া অনেকের কি হয়, এতটা পেন হয়ে থাকে তার জন্য তারা ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। আর এগুলি সাধারণত সেই সমস্ত ব্যক্তিদের হয়ে থাকে যারা খুব মোটাসোটা, অর্থাৎ শরীর প্রচন্ড ভারী হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে, বয়স হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে। তবে ইয়ংদের যে দেখা যায় না তা নয়, ইয়ংদেরও কিন্তু দেখা যায়। এছাড়া কোনো ইনফেকশিয়াস ডিজিজে ভুগেছেন অনেকদিন তার কারণে, যেমন ইকোলাই ইনফেকশন, যেটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে, যার দ্বারা তারপরে ইনফ্লুয়েঞ্জাতে ভুগেছেন তারপরে, বা ঘন ঘন থ্রোট ইনফেকশন, গলাতে টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, সে আক্রান্ত হওয়ার হিস্ট্রি আছে তারপরে থেকে। এরকম অনেক কারণ থাকে যেগুলি আপনাকে ট্রিগার করে থাকে আর্থারাইটিস হওয়ার পিছনে। তো একে যদি আমরা প্রথমের থেকে আটকে দিতে পারি, তাহলে আপনারা খুব ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তো এবার হচ্ছে এই আর্থারাইটিসের প্রকারভেদ একটু জেনে নেওয়াটা দরকার। কারণ এই যে আপনার জয়েন্টে জয়েন্টে পেইন হচ্ছে, এটা
কোন প্রকারের পেন, কারণ আর্থ্রাইটিস অনেকগুলো প্রকারের হয়ে থাকে, সেটাকে ডিটেক্ট করে নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ সেটাকে যদি ঠিকভাবে আমরা ডিটেক্ট করে নিতে পারি, অর্থাৎ নির্ণয় করে নিতে পারি, তাহলে সেই মতো ওষুধ যদি আমরা তাকে তাড়াতাড়ি দিতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। তাই এই প্রকারভেদগুলোও কিন্তু জানা দরকার। তো এই আর্থ্রাইটিস সাধারণত যতগুলো প্রকারের হয়ে থাকে তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিস। এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিসটা কি না, এটি এক ধরনের আর্থ্রাইটিস যা আপনার মেরুদণ্ড অর্থাৎ ভার্টিব্রার জয়েন্টগুলোকে আক্রান্ত করে এবং তার সঙ্গে জয়েন্টগুলোতে যে লিগামেন্ট থাকে সেই লিগামেন্টগুলোকে আক্রান্ত করে থাকে। দ্বিতীয় হচ্ছে কি যাকে বলা হয় গাউট, যাকে বাংলায় বলি আমরা কি গেঁটে বাত। এইগুলো কি হয় সাধারণত আপনার পায়ের দিকে অর্থাৎ শরীরের তলার দিকে যে বুড়ো আঙুল আছে আমাদের গ্রেট টো জয়েন্ট, সেখানে প্রথমে আক্রান্ত হয়, তারপর সেটা ধীরে ধীরে উপরের দিকে জয়েন্টগুলোতে আক্রান্ত করতে থাকে। তবে এই গেঁটে বাত হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণ থাকে সেটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, তার কারণে হয়ে থাকে। নেক্সট অর্থাৎ 3 নম্বর হচ্ছে কি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস। এটি একটি ক্রনিক আর্থারাইটিস অবস্থা যেটি সাধারণত বাচ্চাদের চাইল্ডদেরকে প্রভাবিত করে থাকে। নেক্সট 4 নম্বর হচ্ছে কি অস্টিও আর্থারাইটিস। এটি সাধারণত বয়স্কদের বিশেষ করে নি জয়েন্টে আক্রান্ত করে থাকে, হাঁটুতে আক্রান্ত করে থাকে। নেক্সট 5 নম্বর হচ্ছে কি সোরিয়াটিক আর্থারাইটিস, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে পেন আছে, তার সঙ্গে স্কিনের একটা সমস্যা, সেই সমস্যাটা কি সোরিয়াসিস। এটি স্কিনের একটা অটো ইমিউন ডিজিজ, খুব মারাত্মক ডিজিজ এবং বলতে পারেন প্রায় ইনকিউরেবল ডিজিজ। সেই সোরিয়াসিসের সাথে যদি আপনার জয়েন্ট আক্রান্ত হয়ে থাকে, জয়েন্টে যদি পেন হয়ে থাকে, জয়েন্টে যদি ইনফ্লামেশন হয়ে থাকে, তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি সোরিয়াটিক আর্থারাইটিস। নেক্সট হচ্ছে কি প্রতিক্রিয়াশীল আর্থারাইটিস। এটি হচ্ছে কি যে কোনো ধরনের সংক্রমণের কারণে আপনার শরীরে আর্থারাইটিস ডেভেলপ হয়, কিন্তু এই আর্থারাইটিস কয়েকদিন থেকে বা কয়েক মাস থেকে আবার অটোমেটিক চলে যায়, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। এরকম অবস্থাকে আমরা বলে থাকি কি প্রতিক্রিয়াশীল আর্থারাইটিস। 7 নম্বর হচ্ছে কি রিউমাটয়েড আর্থারাইটিস। এই রিউমাটয়েড আর্থারাইটিস এটি কিন্তু একটি অটো ইমিউন ডিসঅর্ডার, যেখানে আপনার ইমিউন সিস্টেম কি করে সুস্থ জয়েন্টগুলির টিস্যুগুলিকে আক্রমণ করে সেখানে ইনফ্লামেশন ডেভেলপ করে। এরকম অবস্থাকে বলা হয়ে থাকে কি রিউমাটয়েড আর্থারাইটিস। তো এই এতগুলো আর্থারাইটিস কিন্তু আমাদের শরীরে কারণ না কারণ সব ব্যক্তিদের একই এতগুলো জিনিস একসঙ্গে হয়ে থাকে না, ম্যান টু ম্যান ভ্যারি হয়, প্রত্যেকের আলাদা আলাদা আর্থারাইটিস হওয়ার একটা প্রবণতা থাকে বা হয়ে থাকে। তো এই গেল মোটামুটি আর্থারাইটিসের আলোচনা। তো এই যে আর্থারাইটিস বললাম, এই আর্থারাইটিসের নিয়ে আরো কয়েকটি ভিডিও অলরেডি চ্যানেলে দেয়া আছে, আপনারা চ্যানেল ডেসক্রিপশনে গিয়ে সেখানে দেখে নেবেন, অনেক কিছু মেডিসিন জানতে পারবেন এবং সেই ডিজিজ সম্পর্কেও জানতে পারবেন। তা চলুন এবার জেনে নেওয়া যাক শরীরে যে আর্থারাইটিস দেখা দেয়, বিভিন্ন ধরনের যে আর্থারাইটিস দেখা দেয়, সেই সমস্ত আর্থারাইটিস গুলিকে লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিরাময় করা যায়। তো প্রথমেই বলি অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসের উপরে বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিও আছে, সেটা আপনারা গিয়ে দেখে নেবেন চ্যানেল ডেসক্রিপশনে গিয়ে। তো এখন বলি যে এই অস্টিও আর্থারাইটিস কি না, বয়স্কদের জয়েন্টগুলোতে কি হয় একটা বিকৃতি করে, অর্থাৎ সেখানে জয়েন্টের একটা বিকৃতি করে সেখানে ইনফ্লামেশন ডেভেলপ করে, হাড়ের ক্ষয় হয়, সেখানকার যে কার্টিলেজ সেই কার্টিলেজগুলোকে নষ্ট করে দেয়, সেখানকার যে গ্রিস থাকে অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড সেটাকে ড্রাই করে দেয়, এরকম কন্ডিশন হয়ে থাকে। তাই এই আর্থারাইটিস যদি হয়ে থাকে তার লাইন অফ ট্রিটমেন্টে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে, প্রথমেই তাকে ব্যবহার দিতে হবে কি মেডোরিনাম 1M। মেডোরিনাম 1M 15 দিন অন্তর সকালবেলা খালি পেটে একবার করে খেতে দিতে হবে, এইভাবে 2 মাস দিতে হবে। আর এর সাথে মেডোরিনাম 1M যেদিন খাবে তার 1 সপ্তাহ পরে অস্টিও আর্থারাইটিক নোসোর্স 200 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটি সপ্তাহে 2 দিন খাবে, প্রতি সপ্তাহে এইভাবে খেতে থাকবে 2 মাস, অর্থাৎ সপ্তাহে সোমবার খেলো, মঙ্গলবার খেলো, আবার পরের সপ্তাহে সোমবার মঙ্গলবার, এইভাবে খাবে 2 মাস। আর এর সাথে যে মেডিসিনটা চলবে মেডোরিনাম খাওয়ার 1 দিন পরে থেকে যে মেডিসিনটা চলবে এবং অস্টিও আর্থারাইটিক নোসোর যে 2 দিন খাবে সেই 2 দিন আবার এই ওষুধটা বন্ধ রেখে তার পরের দিন থেকে চলবে, সেটা হচ্ছে সিম্পাইটাম মাদার টিনচার। এটি 10 ফোঁটা করে দিনে 3 বার করে খেয়ে যাবে, এইভাবে লাগাতার 2 মাস। তারপরে সেই জায়গার কন্ডিশন বুঝে, সেই জায়গায় এক্সরে করে কন্ডিশন বুঝে তার রিপিটেশনের কথা ভাবতে হবে। এই গেল হচ্ছে অস্টিও আর্থারাইটিসের লাইন অফ ট্রিটমেন্ট। এবারে জেনে নিই আর্থারাইটিস যখন লার্জ জয়েন্টগুলোকে আক্রান্ত করে থাকে।
অর্থাৎ নি জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলোকে যখন আক্রান্ত করে থাকে, অর্থাৎ এই জয়েন্টগুলোতে যখন আর্থ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে, তখন যে মেডিসিনটা ব্যবহার করতে হয় সেটির নাম হচ্ছে কি অ্যাসক্লেপিয়াস সিরিয়াকা। অ্যাসক্লেপিয়াস সিরিয়াকা 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটি দিনে 2 বার করে খেতে হবে, কম করে 1 মাস। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হবে। আর যখন আর্থ্রাইটিস স্মল জয়েন্টগুলোকে আক্রান্ত করে, তখন এক্সেলেন্ট মেডিসিন হচ্ছে কি কোলোফাইনাম 30। এটিও দিনে 2 বার করে, অর্থাৎ 2 ফোঁটা করে দিনে 2 বার করে 1 মাস ব্যবহার করতে হবে। তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা চিন্তা করতে হবে। এবারে যখন আর্থ্রাইটিস লার্জ জয়েন্টকে আক্রান্ত করে এবং সেই সাথে লো ব্যাক পেন, অর্থাৎ তার সাথে ভার্টিব্রাল যে জয়েন্ট, ভার্টিব্রাল বনের যে জয়েন্ট, যে হাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টকে যখন আক্রান্ত করে এবং তার সঙ্গে যদি ইউরিক অ্যাসিড হাই থাকে, আবার কখনো কখনো যদি তার সাথে এক্সিমা জুড়ে যায়, অর্থাৎ একটা স্কিন ডিজিজ, তখন যে মেডিসিনটা দারুণ কাজ করে সেটি হচ্ছে কি আরবুটাস অ্যান্ড্রিঅ্যাকনি। অ্যারবুটাস অ্যান্ড্রিঅ্যাকনি 30 পোটেন্সি। এটি 2 ফোঁটা করে দিনে 2 বার 1 মাস ব্যবহার করতে হবে। দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন। নেক্সট হচ্ছে কি ইনফেকশিয়াস ডিজিজ হওয়ার পরে থেকে যদি আর্থ্রাইটিস দেখা দিয়ে থাকে, ইনফেকশিয়াস ডিজিজ যেরকম হচ্ছে ক্রনিক ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, অর্থাৎ থ্রোট ইনফেকশন, রেকারেন্ট থ্রোট ইনফেকশন, তারপরে থেকে আর্থ্রাইটিস দেখা দিচ্ছে, এরকম কন্ডিশনের জন্য স্ট্রেপ্টোকক্সিনাম 200 পোটেন্সি দারুণ কাজ করে থাকে। এটি 2 ফোঁটা করে দিনে 2 বার করে কম করে 15 দিন ব্যবহার করতে হবে। তারপরে ওয়েট করে প্রয়োজন হলে আবার রিপিটেশনের প্রয়োজন হতে পারে। আবার হচ্ছে কি ইউটিআই যদি হয়ে থাকে, রেকারেন্ট ইউটিআই ইনফেকশন হতো, অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা পেচ্ছাবের যে এক্সক্রিটরি যে সিস্টেম, অর্থাৎ কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এখানে যদি ইনফেকশন হয়ে থাকতো, বারে বারে হওয়ার যদি হিস্ট্রি থাকে, তারপরে থেকে যদি আর্থ্রাইটিস হয়ে থাকে, তাহলে এরকম অবস্থার জন্য ইকোলাই 200 দারুণ কাজ করে থাকে, যার আরেকটি নাম হচ্ছে কি কলিব্যাসিলিনাম। এই কলিব্যাসিলিনাম বা ইকোলাই 200 পোটেন্সি ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে দিনে 2 বার করে 15 দিন। আবার যদি ইনফ্লুয়েঞ্জা হওয়ার পরে থেকে যদি তার আর্থ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে, এই যে করোনা সিচুয়েশন গেল, করোনায় যে সমস্ত ব্যক্তিরা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তারপরে থেকে তাদের সেই সমস্ত ব্যক্তিরা আর্থ্রাইটিসে আক্রান্ত হয়েছেন, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই ইনফ্লুয়েঞ্জিরাম 200 পোটেন্সি দারুণ কাজ করে থাকে। এটি 2 ফোঁটা করে দিনে 2 বার করে 15 দিন ব্যবহার করতে হবে। তারপর পরিস্থিতি বুঝে মেডিসিনগুলো ব্যবহার করার কথা চিন্তা করতে হবে। নেক্সট হচ্ছে কি আর্থ্রাইটিস হয়েছে, দেখা দিয়েছে, তার সঙ্গে স্কিন প্রবলেম, সেটা সোরিয়াসিস হতে পারে, এক্সিমা হতে পারে, রিংওয়ার্ম হতে পারে, হোয়াট এভার স্কিন ডিজিজ যদি আর্থ্রাইটিসের সঙ্গে জুড়ে থাকে, তাহলে এরকম অবস্থার জন্য রেডিয়াম ব্রোমেটাম দারুণ কাজ করে থাকে। রেডিয়াম ব্রোমেটাম 200 পোটেন্সি। এটি দিনে 2 বার করে 2 ফোঁটা করে ব্যবহার করতে হবে 1 মাস। এই যে সমস্ত ওষুধগুলোর কথা বললাম, এই সমস্ত ওষুধগুলি ব্যবহার করে যদি ঠিকমতো রেজাল্ট না পাওয়া যায় বা ইমপ্রুভমেন্ট হয়ে যদি একটা জায়গায় আটকে যায়, তাহলে আপনাকে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে কি ব্যাসিলাস মর্গ্যান পিওর, যার আরেকটি নাম হচ্ছে কি পিটারসন। এটি 200 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, 2 ফোঁটা করে দিনে 2 বার করে 1 দিন ছাড়া ছাড়া 1 মাস ব্যবহার করতে হবে। দেখবেন আপনাদের ওই আটকে যাওয়া ডেভেলপমেন্টটা মুক্ত হয়ে গিয়ে আপনারা এই রোগ থেকে নিষ্কৃতি পাচ্ছেন। তবে এই ওষুধটি ব্যবহার করার পরে আপনার পূর্ববর্তী যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করেছেন সেগুলি আবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করার পাশাপাশি আপনাকে অবশ্যই কনস্টিটিউশনাল মেডিসিনের দিকে খেয়াল রাখতে হবে। কনস্টিটিউশনাল মেডিসিনকে চয়েস করুন, সেটা দিয়ে তার সাপোর্টিং মেডিসিন হিসেবে এই সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন এই অবস্থা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তবে আমি বলবো বন্ধুরা, এই সমস্ত মেডিসিনগুলো সেলফ মেডিকেটেড না করে, অর্থাৎ নিজেরা না নিয়ে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবেই গ্রহণ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবে গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক দিন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেগুলোও কমেন্ট বক্সে লিখুন।
আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।